ঈদ মুবারক, ঈদ মুবারক। রাত পোহালেই ঈদের দিন। বাংলাদেশের মানুষ ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে যেরকম আনন্দ উল্লাসে মেতে ওঠে, তার চেয়েও এবারের ভোটের দিনে ভোট চুরি করতে আসলে তার স্থান হবে হাসপাতাল, জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা পঞ্চগড় 1 আসনের প্রার্থী শারজিদ আলম। আজ গভীর রাতে ভোট কেনা শুরু করে বিএনপি কর্মীরা। তো দেখতে পাচ্ছেন বিএনপি নেতার গাড়ি আটক করেছে জনতা এবং তারা ভোট কিনতে গিয়ে কঠিন বিপদে পড়ে। অন্যদিকে তারেক আজ নির্বাচনের একদিন আগে কঠিন পরিস্থিতিতে পড়ে বিএনপি কর্মীরা ভোট কিনতে গিয়ে ধরা খায়। অন্যদিকে তারেক রহমান নির্বাচনে ভোট গোপনে চুরি করতে সেনাপ্রধানকে ফোন করে যে ষড়যন্ত্র করলেন তারেক রহমান। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘটেছিল সেদিকে যেমন নজর দেওয়া জরুরি, তেমনি নজর দেওয়া জরুরি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটাকে এই তরুণেরা তাদের আন্দোলন বলে মনে করে। এবং মহেন্দ্র খানের সামনে দাঁড়িয়ে এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। পিনাকি দাদা আমাদের সাথে আছেন যথারীতি। তো যে বিষয়টা আমরা আজকে আলোচনা করবো, আপনারা জানেন যে নির্বাচন ঘিরে নানা ধরনের কার্যক্রম চলছে, এখানে হুমকি দেওয়া হচ্ছে, এখানে ভোট কেনা হচ্ছে। প্রিয় দর্শক, বেশ কিছুদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ভোট কেন্দ্রে ভোট ডাকাতি অথবা ভোট জালিয়াতি করতে যদি কেউ আসে তাহলে তার হাত ভেঙে ফেলে দেওয়া হবে। প্রিয় দর্শক, ঠিক এই একই কথার জের ধরে আজকে এসে শারজিদ আলম তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে যারা ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করার উদ্দেশ্য আছে বা ভোট ডাকাতি করার জন্য যাবে তাদেরকে হাত ভেঙে হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই শারজিদ আলমের এই কথাটি নির্বাচন প্রেক্ষাপটে কতটা প্রভাব বিস্তার করতে পারবে বা কতটা প্রভাব পড়বে, তা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, সেহেতু নির্বাচন বিষয়ে আপনাদের সামনে বা আপনাদের সাথে শেষ একটি জরিপ পরিচালনা করতে চাই। সেই জরিপটি হচ্ছে আপনারা এবারকার দ্বাদশ শ্রেণী নির্বাচনেতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বা কোন দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো হবে বা আপনি কোন দলকে ভোট দিতে ইচ্ছুক, তা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর বাকি অংশগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। রাত পোহালেই ঈদের দিন। বাংলাদেশের মানুষ ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে যেরকম আনন্দ উল্লাসে মেতে ওঠে, তার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘ 17-18 বছর পরে এই আমাদের মতো মানুষ যারা, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স্ক মানুষ যারা, তারা এই প্রথম তাদের যে নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। সুতরাং এই যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করবে এবং বাংলাদেশকে এমন এক ধরনের এক শ্রেণীর মানুষের হাতে সোপর্দ করতে চাচ্ছে যে মানুষগুলো বাংলাদেশের 54 বছরের ইতিহাস পরিবর্তন করে দিতে চায়। 54 বছরে বাংলাদেশে 2-3টি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এরা একই গতানুগতিক ধারার ভিতরে থেকে রাজনীতি করেছে। সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি, সেই সন্ত্রাস, সেই টেন্ডারবাজি কোনো কিছুরই কেউ লাগাম টেনে ধরতে পারেনি। কিন্তু এই প্রথম বাংলাদেশে নতুন একটি দলের আবির্ভাব হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট। আর এই সুযোগটা এনে দিয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আমার আপনার একেবারে চোখের সামনে, নাকের ডগায় এসে আমাদেরকে করাঘাত করছে। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা কি 54 বছরে যে গতানুগতিক রাজনীতি চলেছে সেটার ভিতরেই আবদ্ধ থাকবো? আমরা কি সেই পুরনো বোতলে নতুন মদ এটাতেই আবদ্ধ থাকবো? আমরা কি আবার এমন কাউকে ভোটাধিকার প্রয়োগ করব যারা আমাদের ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই পুরনো চাঁদাবাজি, অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে, শুধু মুখের পরিবর্তন হবে, কিন্তু চাঁদার কোনো পরিবর্তন হবে না, সেইটা আমরা পুষে রাখবো? আমরা কি বাংলাদেশের অফিস আদালতগুলোতে টাকা ছাড়া ফাইল পাস হয় না, এইটা আমরা পুষে রাখবো? আমরা কি গরিব, দুঃখী এবং মেহনতি মানুষকে সারা জীবন সমাজে অচ্ছুত করে রাখা হয়, এটা পুষে রাখবো? আমরা কি এই বাংলাদেশে এলিটতন্ত্র এবং অচ্ছুততন্ত্র এটি কায়েম হতে দিব? এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের কাছে, আমাদের হাতের ভিতরে, আমাদের এই আঙ্গুলের এই ছাপের ভিতরে। যদি আমরা সঠিক জায়গায় এই আঙ্গুলের ছাপটা দিতে পারি, তাহলে 54 বছরের ইতিহাস সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে নতুন এক বন্দোবস্ত আমাদের সামনে হাজির হবে। যেমন একটি বন্দোবস্ত আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দেই হাজির হয়েছে। এই 24 সালের নির্বাচনে জামাত ইসলাম সবচেয়ে স্মার্ট মুভ যেটা হয়েছে সেটা তার নারীদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে, প্রায় বলা চলে ওই স্বাধীনতার 54 বছর ধরে, এদেশের নারীত্ব বলতে আমরা বুঝেছি সেই খুশি কবির, সুলতানা কামাল, ওদিকে ফারজানা রূপা, মিথিলা ফারজানা, সোমা ইসলাম, এই জাতীয় লোকদেরকে আমরা বুঝতাম। তারাই এই সমাজে নারীদের প্রতিনিধিত্ব বলে দাবি করত এবং তারাই নেতৃত্ব দিত। আর তাদের নেতৃত্ব, নারীবাদী নেতৃত্ব, ওইটার শিখর ছিল হচ্ছে কাঁটাতারের ওপারে। এদেশে হাজারো নারীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়েছে, এদেশের হাজারো নারীকে গোলা কেটে হত্যা করা হয়েছে, কিন্তু কোনোদিন এরা রা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে নেই।
কিন্তু এদের ওই ঝাঁকের কইয়ের কারো একজনের যদি ব্যারিস্টার মইনুল ইসলামের কথা আপনাদের মনে আছে, মাসুদা ভাটিকে তিনি কি বলেছিলেন, ওই তথাকথিত নারীবাদীরা বেচারাকে জেল পর্যন্ত খাটিয়েছে, শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে, পরে জেল থেকে বের হয়ে এসে তিনি কিন্তু ওই টেনশনে তিনি স্ট্রোক করে মারা গেছেন, তার মতো একজন ব্যক্তি। এদের বিদায়ের পরে আমরা নতুন করে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে আমাদের কাজী জেসিনাপা, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ম্যাডাম নেহরিন ইসলাম খান, তিনি যমুনা টিভির নিকল, এরকম আরো কয়েকজন মিলে ওই নেতৃত্বটা নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছিলেন। এখন নারিন ইসলাম খান কি বলেন, তিনি বলেন জামাত আমির যে সবাইকে মা বোন বলে ডাকেন এটা তার নাকি পছন্দ হয় না। কি বলে ডাকতে হবে এটি তো আপনি বলে দেন নাই, এটি তো বলে দেওয়া উচিত ছিল আপনার, কারণ আমরা জানি একজন নারী শুধুমাত্র একজন পুরুষেরই বউ হতে পারে, আর বাকি সবারই মা বোন হয়। তো আপনি যেহেতু কোনো পুরুষেরই মা বোন হবেন না, তাহলে কার কি হবেন? অন্য পুরুষদের সব পুরুষেরই কি আপনি বউ হবেন? আশা করি আমার এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে বলে দিবেন আপনার কি হতে ইচ্ছা করে অন্যান্য সকল পুরুষের, এটি বলে দিবেন, আমরা আপনাকে সেটি বলেই ডাকবো। তো এই এদের জোট যখন খুব শক্তপোক্ত হয়ে উঠছিল, তখনই জামাত ইসলাম সারা বাংলাদেশে 64টা জেলায় তাদের যে নারী আছে এদেরকে তারা মাঠে নামিয়ে নিয়ে আসে, এবং জামাতের এই নারী নেতৃত্ব এবং নারী সদস্যরা, নারী কর্মীরা পিপিলিকার শাড়ির মতো জামাত আমিরের ডাকে রাস্তায় নেমে আসে। আপনারা, আমি আর এখানে ভিডিও দিয়ে বড় করতে চাচ্ছি না, আপনারা প্রত্যেকটা জেলায় এই মিছিলগুলো দেখেছেন। সবচেয়ে বড় মিছিল হয়েছে নারীদের সিরাজগঞ্জে, হাজার হাজার নারী। গত কয়েকদিন আগে ঢাকা 15 আসনে জামাত আমিরের নেতৃত্বে মিরপুর অঞ্চলে, সেখানেও হাজার হাজার নারী রাস্তায় নেমে এসে মিছিল করেছে। ঢাকা 14তে হয়েছে, ঢাকা 16তে হয়েছে। আমি শুধু একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই ভিডিওটা একটু দেখুন। এখানে কি বুঝলেন আপনারা এই ভিডিওটা দেখে, যারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে জামাতের নারীরা, জামাত তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়? দেখুন এখানে জামাতের নারীরা মিছিলের সামনে তারা মোটরসাইকেল চালাচ্ছে, তারা গাড়িও চালাতে পারে, তারা বিমানও চালাতে পারে। তারা আপনাদের মতো সকল পুরুষের বউ হতে চায় না, সকল একজন বাদে বাকি সকল পুরুষের তারা মা বোন হতে চায়, এতটুকুই শুধু পার্থক্য। এছাড়া তারা সবই পারে, এটি দেখিয়ে দিয়েছে। এটি জামাতের সবচেয়ে স্মার্ট মুভিং ছিল। এবং নারীবাদীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ জামাত ইসলাম এখানে একেবারে খান খান করে দিয়েছে, তাসের ঘরের মতো তছনছ করে দিয়েছে। এটি আর কোনোদিন বাংলাদেশে দাঁড়াবে না। এখন থেকে, এরপর থেকে বাংলাদেশে এই জামাত ইসলামের নারীরাই নেতৃত্ব দিবে। অপরদিকে দেখুন, এই সময়ে এসে জামাতকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি তো একের পর এক ভুল করে যাচ্ছে। আমরা ভেবেছিলাম জনাব তারেক রহমান দেশে আসলে তিনি হয়তো সঠিক রাস্তাটা ধরবেন, কিন্তু না, তিনিও ওই তাদের পথেই হেঁটেছেন, তারা যে পথ দেখিয়েছেন সেই পথেই হেঁটেছেন। উপরন্তু তিনি কয়েক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বেশ বেফাঁস কথাবার্তা বলে ফেলেছেন, যেটাতে তার ওই তারেক রহমান আসার আগে ভোটের যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে অন্তত 20 ভাগ ভোট কমেছে। ওসমান হাদির বিপক্ষে পর্যন্ত দাঁড়িয়ে গেল। ওসমান হাদির হত্যা হওয়ার পরে তারা তো এ ব্যাপারে কোনো কথা বলেই নাই, বরং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উপরে পুলিশ যে হামলা করলো, বিপ্লবীদের উপরে পুলিশ যে সর্বশেষ হামলা করলো, জাবের যেদিন গুলিবিদ্ধ হলো, বিএনপির অ্যাক্টিভিস্টরা তারা সেদিন পুলিশের হাতে লাঠি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে মারার জন্য। এইটার পরে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে না। আর সর্বশেষ মঞ্জুরুল হাসান মুন্সি, হাসনাত আব্দুল্লাহর আসনে যিনি, তিনি তো ঋণখিলাপি, অনেক চড়াই পেরিয়ে তিনি সর্বশেষ বক্তব্য দিলেন যে বিএনপি যদি ক্ষমতায় থাকে আর তোরা যদি বিএনপিতে ভোট না দিস তাহলে তোদেরকে কি করবো, তার মুখ দিয়ে শুনুন একটু। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, দল বাড়ি সব পুরো সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার করে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলেছি, প্রথমে রেকর্ড করে বলে দিতে পারবে, বলে দিতে পারবে যে ফেসবুকে ছেড়ে দিতে পারে, আমার অসুবিধা নেই, আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়, আমি যদি অপমানিত হই সবরের শত্রু আমি অভিনব কিন্তু, ঠিক আছে না? অপমানিত হয়ে যাবেন, তাহলে সবাই কিন্তু 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর অপরাধ রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনের সহায়তা করবেন। তো এটা কি তিনি শুধু বক্তব্য দিয়েছেন? না, এটি ভাবার কোনো সুযোগ নাই। এটি কিন্তু বক্তব্য নয়, এটা হচ্ছে মনস্তত্ত্ব। তারা এটিই চিন্তা করে, এটিই ভাবে। শুধু তিনি নন, তার দলের প্রতিটা নেতা কর্মী সমর্থক টপ টু বটম প্রত্যেকেই এই চিন্তাই লালন করে। অর্থাৎ তারাই শুধুমাত্র ভোট পাওয়ার হকদার, তারা ছাড়া এই বাংলাদেশে আর কেউ ভোট পাওয়ার হকদার নয়। তাদেরকেই ভোট দিতে হবে, এবং তাদেরকে যারা ভোট না দিবে তারা চরম অপরাধের কাজ করবে, চরম গর্হিত অপরাধ করবে। আর তাদের সেই অপরাধের শাস্তি হচ্ছে এরকম, তাদেরকে পুড়িয়েও মারা যায়, তাদেরকে গুলি করে মারা যায়, তাদেরকে পাড়িয়ে মারা যায়, লাগতে মারা যায়, সবকিছু করা যায়। আজকে দেখলাম যে ফেসদা পিপুলের সাগর ভাই এই কথাটি বলছিলেন, খুবই ভালো লেগেছে। আমিও বলছি 3 জন করে থাকবেন। এই 3 জন থাকবেন এই কারণেই, যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক আর যেই হোক, আপনারা 3 জন মিলে প্রথমে একজনকে জাপটে ধরবেন, আর একজন ভিডিও করবেন, আর একজন অতি দ্রুত নিকটস্থ যে প্রশাসনের ইউনিট আছে সেখানে ফোন করবেন। একেবারে A to Z ভিডিও করবেন, লাইভে যাবেন, পারলে ভিডিওটা কাছে রাখবেন, আমাদের কাছে পাঠিয়ে দেবেন, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবেন। যে ব্যবস্থা করা দরকার সেটা আমরা তখন করতে পারবো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের একটা আনন্দ চলে আসছে অলরেডি। বাসের দিকে তাকান, লঞ্চের দিকে তাকান, বিশেষ করে ট্রেনের ছাদের দিকে তাকান ভাই। মানুষ আর মানুষ, সবাই দেশে যাচ্ছে, সবাই দেশে যাচ্ছে। আর এই গান ভাই, এই গান কি যে কইরা দিল, এটার হিসাব নির্বাচনের পরে হবে।
আহা, কার পাশা গেছে কার টেবিলে, এর মধ্যে অনেক গান তৈরি হয়েছে, কিন্তু কিন্তু কোনো গান ভালো করতে পারে নাই। ভালো করছে মানে এরকম সুপার হিট হইতে পারে নাই। এখন একটু বন্ধ করি, না হলে আবার কপিরাইট খাইতে পারি, বুঝছেন? যার জন্য আমি সাথে সাথে কথা বলে যাচ্ছি। আরে জনগণ জানে সমাধান। হ্যাঁ ভাই, জনগণ সমাধান জানে। জনগণকে বোকা বানানো যাবে না। ধমক দিয়ে আর কিচ্ছু করতে পারবেন না, ভয় দেখে আর কিচ্ছু করতে পারবেন না। কিভাবে দেশের দিকে যাচ্ছে মানুষ, আগে যারা প্রার্থী থাকতো, যারা চেয়ারম্যান মেম্বার এমপিতে দাঁড়াইতো, তারা মানুষের দুয়ারে দুয়ারে যাইতো ভোট চাইবার জন্য। আর এখন দেখেন ভোটাররাই চলে যাইতেছে ট্রেনের ছাদে কইরা, মানে ভিতরে জায়গা নাই, ছাদে কইরা যাচ্ছে ওই প্রার্থীর কাছে ভোট দেবার জন্য। দিন বদলাইছে ভাই। এরা যা যাচ্ছে এদেরকে কেউ পয়সা দিয়ে নিচ্ছে না, কেউ কোনো কিছু হালুয়া রুটিও দিচ্ছে না, কোনো কিছুর আশা না, শুধু একটাই আশা, পরিবর্তন চায়। সবাই পরিবর্তন চায়। এই গানটা যেমন পরিবর্তন আইনা দিছে না সবাই মনের মধ্যে, এই গানটা শুনলে ভাই মনটাই ভালো হয়ে যায়। অনেক গান আসছে এরপরে, ওই যে একটা কন্টেন্টে বলছিলাম না, একটা গানই একটা ছবিকে সুপার হিট করাই দিতে পারে। ঠিক তেমনি এই গানের অনেক অবদান। জামাত ইসলাম এবং 11 দলের পিছনে এই গানের অনেক অবদান। এই গান মানুষকে না বুঝছেন উৎসাহিত করছে, মানুষের ঘুম ভাঙায় দিছে। এই গানের অর্থ বুঝার মানুষ চেষ্টা করছে। গান একেবারে হৃদয়ের মধ্যে গাইতে গেছে। এই গান 2026-এ দেখবেন এই পুরা 26 পার করে দিবে একটি গান। বারবার কেন গানের কথা বলতেছি জানেন? অনেকে বলে জামাতে ইসলাম গান বাজনা পছন্দ করে না, সিনেমা বানাইতে দিবে না, নাটক বানাইতে দিবে না, এরকম অনেক কথাই বলে। আসলে জামাত ইসলামের ইস্তেহারে বা উনাদের ওই যে মঞ্চ থেকে, নির্বাচনী মঞ্চ থেকে এরকম কোনো কথা বলে নাই। ওনাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে ওনারা শরিয়া আইন জারি করবে, ওই আফগানিস্তানের মতো। যাই হোক, উপরওয়ালার মেহেরবানি, সেটাও ভুল ভাঙাভাঙি অবসান করে দিছে আমাদের পীর সাহেব। হ্যাঁ, চরমনায় পীর সাহেব সেটা অবসান করে দিছে। উনি বাইরে হয়ে যায় যে অভিযোগটা করছে সেটা কি ছিল, যে ওনারা শরিয়া আইন পালন করবে না জামাত ইসলাম। এই কথাটা বলাতে অনেক বড় উপকার হয়ে গেছে, কারণ আমার ঘরের লোক বাইরে যায় এই কথা বলতেছে, তো এতে প্রমাণ হয়ে গেছে যে না, ওই শরিয়া আইন চালু হবে না। আর শরিয়া আইন নিয়ে মানুষের একটা ভয় আছে। আসলে শরিয়া আইনে কি আছে না আছে এগুলো মানুষ যাচাই করে না। ওনাদের চোখের সামনে ভাইসা উঠে ওই যে সৌদি আরবে ঘাড়ের উপরে তলোয়ার, হাতের উপরে তলোয়ার, আবার ওই যে আফগানিস্তানে যেমন যা কিছু দেখছে মানুষ, তাই না, যে ব্যাপ দিয়া পিটাইতে দেখছে না রাস্তাঘাটে মা বোনদেরকে, ওগুলা চোখে ভাইসা উঠে। যার জন্য শরিয়া আইন নিয়ে অনেকের ভয় আছে। ওই ভয়টা কাটায় দিছে চরমনায় পীর সাহেব। হ্যাঁ, উনি বাইরে যায় এমন ভাবে বলছে যে শরিয়া আইন যে জামাত ইসলামের মধ্যে নাই, জামাত ইসলামের মুখ দিয়ে বলার দরকার হয় নাই। বুঝছেন রাজনীতিটা কোন লেভেলে? ওই যে গানে একটা কথা আছে না, খেলা চলছে কোন লেভেলে, কার পাশা কার টেবিলে। হাই হাই, আসলেই ভাই পাশা বদলে গেছে। বদলে যাওয়ার পিছনে কারণ কি জানেন? একটাই কারণ, মানুষের বুদ্ধি বিবেচনায় মানুষ যা কিছু দেখতে পাইছে চোখের সামনে তাকেই মনে করছে নির্বাচনের ইস্তেহার। মানে আমি যেটা বলতে চাচ্ছি বুঝাই বলতে পারলাম না। মনে করেন আপনি যা কিছু দেখে আসছেন গত 2 বছর 1.5 বছর, এটাই হলো নির্বাচনী ইস্তেহার। এই যে সমস্ত দল এসে নির্বাচনী ইস্তেহার দিতেছে না বিটিভিতে, তারেক রহমান সাহেব দিছে বিএনপির পক্ষ থেকে, তারপরে দিছে আমাদের এনসিপির নাহিদ ইসলাম, এরপরে জামাত ইসলামের আমির সাহেব। আজকে দেখলাম একটু আগে ডক্টর ইউনূস স্যার ভাষণ দিতেছে, এটাই শেষ ভাষণ। ইউনূস স্যার কিন্তু ওই আগের মতো একই কথা বলছে, ঈদের আমেজ এবং নতুন বাংলাদেশের জন্ম হচ্ছে। 12 তারিখ হচ্ছে নতুন বাংলাদেশের শুভ জন্মদিন, মানে এই দিনটায় বাংলাদেশ আবার নতুন করে জন্ম নিল, এরকম একটা কথাই উনি ওনার ভাষণের মধ্যে বুঝাইছে। ওই আগের স্টাইলই, আগে যা যা বলছে সেম কথাগুলা বলছে। কিন্তু একটা জিনিস বুঝা গেছে যে আমি যা কিছু কইরা গেলাম, আর গত 9 মাসে আপনারা বৈশা যা কিছু করছেন, আর গত 9 মাসে আপনারা চা বিস্কিট খায়া যা কিছু কইরা গেছেন, এগুলা থেকে আর বাইর হইতে পারবেন না। হ্যাঁ, বাইর হইতে পারবেন না, কারণ সবকিছু আটকা গেছে এখন হ্যাঁ আর না ভোটের মধ্যে। আর হ্যাঁ ভোট পাস করবেই। ট্রেনের মধ্যে যেভাবে যাচ্ছে এরা কাকে ভোট দিবে? এই যে লঞ্চে পেরা যাইতেছে, বাসে পেরা যাইতেছে, মানুষের মধ্যে যে ঈদের একটা আমেজ চলে আসছে, ডক্টর ইউনূস স্যারের ওই একই কথা না, ঈদের একটা আমেজ আসবে আপনাদের মধ্যে, ওর মধ্যে আপনারা ভোট দিবেন। তার মানে কি জানেন? নতুন বাংলাদেশের জন্মদিন 12 তারিখে। এইটাই তো বুঝাইছে। কিন্তু জানু যে আমরা নির্দ্বিধা নিশ্চিন্তে বাল বাচ্চা নিয়া, এই যে আপনি বলতেছেন স্যার এত আনন্দ আপনার মনের মধ্যে, কিন্তু আমি একটা ভিডিও দেখাইতে চাই এখন। এই ভিডিও যে সে লোক না তো ভাই, দেবিদ্বারের সেই মঞ্জুর মুন্সি, যে মানুষটা নির্বাচনে যাইতে পারে নাই টাকার অভাবে। হ্যাঁ, ওনার কাছে টাকা পয়সা নাই, ব্যাংকের টাকা দিতে পারে না, শত শত কোটি টাকা উনি দিতে পারে না। ওই যে যাইতে পারে নাই, ওইটার ঝাল মিটাইতেছে। ওনার জায়গায় এখন ট্রাক মার্কা আসছে, আর ওই ট্রাক মার্কাকে ভোট দিতেই হবে। যদি না দেন আগুন টাগুন দিয়া পোড়ায় দিবে সবকিছু। তো আচ্ছা একটু দেখাই, অনেকে তো দেখেন না অনেক কিছু, না দেখাইলে জিনিসটা ক্লিয়ার হবে না। একেবারে লাল শার্ট পরা, লাল মাইক হাতে, দেখেন না কি কয়, হায় হায় আগুন ঝরা বক্তব্য। তো বাঘের বাচ্চা কাউকে ছাড়বে না, অন্য কাউকে ভোট দিলে মানে ট্রাক মার্কায় ভোট দিতে হবে। উনি মা বাপ তো ওই এলাকার, ওইখানে ভোট না দিলে কাউকে ছাড়বো না। আরো কি কয় শুনেন? মানে আপনারা ভাইবেন না উনি ভয় দেখাইতেছে, আমি পরিষ্কার বলতেছি। দরকার লাগলে রেকর্ড কইরা ফেসবুকে ছাইড়া দাও, তাহলে কেয়ার করি নাকি আমি? হাই হাই, হ্যাঁ হ্যাঁ জমিদার আবার বিসমিল্লাহ কয়, আবার বিসমিল্লাহ কয়, আবার
আরে ভাই এ তো ভাই পুরো ডন, কিন্তু একে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ ভাই অ্যারেস্ট করা উচিত। আইনে তো এটা বলে না যে আপনি যদি আমার পছন্দের কোনো মানুষকে ভোট না দেন আমি আপনার বাড়ি ঘর আগুন দিয়ে পোড়ায় দেবো। আমার যদি বেজ্জতি করেন, উনি জমিদার, ওনাকে বেজ্জতি করা যাবে না, উনি যাকে চাইবে তাকেই ভোট দিতে হবে। ওনাকে অ্যারেস্ট করা উচিত না? এটা তো বেআইনি কথাবার্তা, ধমক দিতেছে, নিরহ মানুষ তো ঘাবড়ায় যাবে, কিন্তু কেউ ওনাকে অ্যারেস্ট করবে না। কারণ কি জানেন, ওনারা অনেক বড় দল, ওনারা ব্যাংকের কাছ থেকে অনেক টাকা নিয়ে রাখছে। এই যে আমাকে ইচ্ছা করলে এখন বুঝছেন যা ইচ্ছা তাই করতে পারে, একটা মামলা ঠুকিয়ে দিয়া, কারণ অনেক টাকা আছে ওনাদের জন্য, অনেক উকিল দাঁড়ায় রয়েছে, দিল একটা মামলা ঠিকা, তারপরে চলে গেলাম আমি জেলে, পয়সা মরলাম ওইখানে, কে আসবে আমাকে বাঁচাইতে? কারণ মানি এই যে বিগ পাওয়ার, ওই পাওয়ারের কারণে কিন্তু বলতেছে আমার যদি কেউ বেজ্জতি করস তাহলে কিন্তু আগুন দিয়ে পোড়ায় ছাড়খাড় করে দেবো। আরে দ্বীপ জলতে এরকম কথা বলতে পারে নাই আজ পর্যন্ত কোন সিনেমায়, মিশা সওদাগরও আজ পর্যন্ত এই কথা বলতে পারে নাই কোন সিনেমা, কারণ এই ধরনের ডায়লগ লেখার ক্ষমতাই তো কারো নাই। বাঘের বাচ্চা জোর করে ভোট নিয়ে নিবে, কিন্তু প্রতিবাদ নাই। এইটা নিয়ে কিন্তু কোনো বুদ্ধিজীবী কোনো কথা বলবে না, কোনো টক শোতে কোনো কথা হবে না। কথা হবে কোথায়? এই সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া ছায়া যাইতেছে, ফেসবুকে গেলেই আপনি পাইবেন এই ভিডিওটা। এইভাবেই প্রতিবাদ চলতে থাকবে, প্রতিবাদ চালায়া যাবেন। ভাই ব্রাদার যারা দেশে যাইতেছেন মনে রাখবেন আপনার হাতের এই মোবাইলটা আছে না, এটা হচ্ছে পৃথিবীর সেরা অস্ত্র। এটার কাছে মিসাইলও কিছু না, কোনো অস্ত্র কিচ্ছু না এই মোবাইলের কাছে। এটা মাথায় রাখবেন, এই মোবাইল দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ বলছে না, সবাই ব্লগ বানাবেন, দেখাইবেন মোবাইলে, এই যে ভোট দিতে আইছি, এই যে আমার বন্ধু ভোট দিতে আইছে, ওই যে আমার চাচাই ভোট দিতে যাইতেছে, এই যে আমার বাবাই ভোট দিতে আইছে, মা বোনদেরকেও দেখাইবেন, এই যে আমার মা ভোট দিতেছে, বোন ভোট দিতেছে। ঈদের আমেজে চলে আসবেন। আর মাথায় রাখতে হবে ওই যে হায়নার দল কিন্তু ওত পাইতে আছে, এই যে যাকে দেখাইলাম এরা কিন্তু হায়নার সর্দার, কিন্তু সর্দার না হলে এরকম কথা কেউ বলে, এরকম কথা যদি উপর থেকে আসে নিচেতে ভাই এই যে মাঠ পর্যায়ে ওরা কি করবে? ওরা তো ঝাঁপায়া করবে, কারণ বসে তো ওনাদেরকে বাঁচাবেই। হ্যাঁ, থানায় গেলে জেলে গেলে বস তার বাড়িতে টাকা পয়সা দিয়ে দিবে, 10টা উকিল দিয়ে আবার 2 সপ্তাহ পর ছাড়াই দিবে। এই জন্যই ভাই এইভাবে বলে, অতীতে এই ধরনের কাজ করছে তো সে, ওইরা সাকসেসফুল হয়েছে, থানা টানা সবকিছু কিনা এই সাকসেসফুল হয়েছে এলো অতীতে, নাহলে এই কথা বলতো না এই টাইমে, যেই টাইমে ভাই অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আর্মি মাঠের মধ্যে, পুলিশ র্যাব সবাই মাঠের মধ্যে, ওই টাইমে এই কথা বলা চারটিখানি কথা, কিন্তু কেউ ধরবে না। কারণ ওই যে একটু আগে বললাম এরা হলো মাফিয়া কিং ডন, এদের গায়ে কেউ হাত দিতে পারবে না। এই যে ভয় ঢুকাই দিতেছে না, এই ভয়টাই হচ্ছে ভাই রাজত্ব করার একমাত্র ফর্মুলা। আপনি যদি রাজত্ব করতে চান, রংবাজি করতে চান, ডন হইতে চান, মাফিয়া কিং হইতে চান, দাউদ ইব্রাহিম হইতে চান, আপনি যেখানেই থাকেন না কেন, দেশে বিদেশে, খালি মানুষের মনের মধ্যে ভয় ঢুকাই দিবেন, আপনি চেলা চামুন্ড দিয়া 2-4টা কিল কইরা আপনি বুঝাই দিবেন এটা আমি করছি, তারপরে দেখবেন সবাই আপনারা ভয় পাবে, 2 হাতে আপনারা টাকা দিবে, আপনি দুবাই বৈশা বৈশা খাইতে পারবেন। এই হচ্ছে ভয়ের রাজত্ব কায়েম করা, যেটা করছিল গত সরকার 17 বছর ভয় রাজত্ব কায়েম করছিল না। তাদের হাতিয়ার কি ছিল? ওই যে খাকি পোশাক পরা কিছু মানুষ, যাদের এখন বিচার হইতেছে। আরো কে ছিল? ওনাদের হেলমেট বাহিনী, তাদের দিয়া ভয় ঢুকাই দিত না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেঞ্চুরি করছে না? সেঞ্চুরি করছে। কিসের সেঞ্চুরি আর মুখে নিলাম না, এরকম রাজ্য তো আমরা দেখছি। আচ্ছা এই যে এত বড় একটা রাজত্ব রেখা গেল, ওনারা তো কয়েকজন পালায় গেল, বাকি রাজত্ব কোথায়? সবই তো এই দেশে আছে। ওই রাজ্যের ভাগ কারা বসাইছে? একটু আগে আমি বলতেছিলাম না, নির্বাচনের ইস্তেহার নিয়ে বিটিভিতে যেভাবে সবাই ইস্তেহার দিতেছে, এই কাগজে লেখার ইস্তেহারের কোনো মূল্য নাই। কাগজে লেখা ইস্তেহার ভালো হবে এটা সবাই জানে, যার জন্য কোনো আগ্রহ নাই। মানুষ যেটা চোখে দেখছে গত 1.5 বছর, গত 16 বছর এবং গত 54 বছর যা কিছু দেখছে ওইটাই হলো ইস্তেহার। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।